আচার্যং প্রবরং নওমি। উপস্থিত দাদা মায়েদেরকে সকলকে আমার আনন্দিত জয়গুরু ও প্রণাম। আজকে আপনাদের সম্মুখে আমি ঠাকুরের কিছু কথা নিবেদন করার সুযোগ পেয়েছি। তো আমি ইতিহাসের কিছু জিনিস তথ্য আপনাদের সামনে তুলে রাখবো আজকে, যেটি ইতিহাসের পাতার মধ্যে কোনো একটি জায়গায় লুকিয়ে রয়েছে, মানুষের কাছে সেই তথ্যগুলি জানা নেই। ঠাকুরের একটি প্রজেক্ট ছিল যার নাম দেওয়া যায় বেঙ্গল ডেভেলপমেন্ট প্রজেক্ট। 8ই জুন 1942 সাল আলোচনা প্রসঙ্গ তৃতীয় খণ্ডে এটির বিষয়ে বলা আছে। আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। কেষ্টদা একটু দূরে বসেছিলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, কাছে আগিয়ে বসেন, নইলে কথা কয়ে জুত হয় না। কেষ্টদা চৌকির কাছে এগিয়ে বসলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, শরৎদা বাংলার সব জায়গায় ইন্স্যুরেন্সের কাজ নিয়ে ঘুরবে, সেই সঙ্গে আমার কাজ করতে পারবে। আমি বলছি ইমিডিয়েটলি ডিফেন্স গার্ড, রক্ষী দল, অ্যাগ্রিকালচারাল ফার্ম অর্থাৎ কৃষিক্ষেত্র, ওয়ার্কশপ অর্থাৎ কারখানা, এই তিনটি জিনিস সর্বত্র স্টার্ট করা লাগে। ডিফেন্স গার্ড আত্মরক্ষার প্রস্তুতির সঙ্গে সঙ্গে সর্বপ্রকার পূর্ত কাজ করবে, যেমন রাস্তাঘাট ঠিক করা, জঙ্গল পরিষ্কার করা, পুষ্করিণী কাটা, খাল কাটা, আল বাঁধা ইত্যাদি। পাট রাখবে না, অর্থাৎ মজুর নেবে না, তারা নিজেরাই করবে। এই কাজের জন্য যুবকদের মধ্যে ঢুকতে হবে, দলে দলে তাদের দীক্ষিত করে তুলতে হবে। ডিসাইপল হওয়ার ভিতর দিয়ে তাদের আসবে নর্মাল ডিসিপ্লিন। আর বাংলার প্রত্যেক থানায় সৎসঙ্গ ব্রাঞ্চ থাকবে। প্রত্যেক থানায় সৎসঙ্গ কৃষিক্ষেত্রের জন্য অন্তত 200 বিঘা জমি জায়গার করতে হবে। ঠাকুর বললেন যে প্রত্যেকটা জেলায় থানার পাশে একটি করে সৎসঙ্গ কেন্দ্র থাকবে। জমিটা ব্রাঞ্চের কাছাকাছি হওয়া চাই, অর্থাৎ সৎসঙ্গ শাখার কাছাকাছি হওয়া চাই। কর্মীরা সেখানে হাতে কলমে কৃষি করবে, চারিদিক কৃষি সম্পর্কিত নানা তথ্য সরবরাহ করবে, কৃষির সম্ভাবনা সম্বন্ধে সকলের চোখ খুলে দেবে, প্রত্যক্ষ করে দেখাবে। এতে সারা বাংলায় কৃষির পুনর্জীবন হয়ে যাবে, বাংলা থেকে ভারতের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়বে। আর এই কৃষিক্ষেত্রের উপর দিয়ে কর্মীদের ভরণপোষণ চলে যাবে। কৃষিক্ষেত্রে যেমন থাকবে তেমনি থাকবে একটি করে ওয়ার্কশপ, কারখানা। তা সেই এলাকার মেকানিক্যাল সার্ভিস দেবে। কটেজ ইন্ডাস্ট্রি অর্থাৎ কুটির শিল্পীর মেশিনারি ম্যানুফ্যাকচার করবে। বহু লোক সেখানে দীক্ষিত হয়ে যাবে। সেখানকার কাঁচামাল ও অন্যান্য সুবিধা দেখে লিমিটেড কোম্পানি করে একটু বড় রকমের শিল্প প্রতিষ্ঠান করতে হবে। কারখানার তার সহায়ক হিসাবে থাকবে, মেরামতের কাজকর্ম করবে। অর্থাৎ যে কারখানা থাকবে, সেই যে কোম্পানি হবে কৃষি সমন্বিত, সেই তার কিন্তু সহায়ক হিসাবে থাকবে সেই কারখানাটা তার সহায়ক হিসাবে থাকবে, মেরামতির কাজকর্ম করবে। কোনো সৎসঙ্গী ব্যক্তিগত দায়িত্বে এটি চলবে, একটি সৎসঙ্গীর ব্যক্তিগত দায়িত্বে এটি চলবে। কর্মীর সবার মাথায় কৃষি শিল্প সম্বন্ধে নেশা ধরিয়ে দেবে। আর যাই করুন, গোড়ায় চাই যজন যাজন ইষ্টভৃতি ও সদাচার। এর ভিত না হলে কোনো কাজ দানা বাঁধবে না। থানায় থানায় 200 বিঘা জমি সংগ্রহ করা কঠিন কিছু নয়, এটা এখনই করা যায়। শরৎদা বললেন, চেষ্টা করব। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল। মাঠের মধ্যে কেমন একটি নিবিড় থমথমে রহস্যময় আবেশ। কেষ্টদা বললেন, সব তো করা যায়, কিন্তু কর্মী কোথায়? শ্রী শ্রী ঠাকুর, যারা আছে তাদেরই এমন আগুন করে ছেড়ে দেন যে তারা যাকে ছোবে তারা আর রেহাই থাকবে না। সাধ্যমতো এই কর্ম না করে তা সে যেখানে যা নিয়েই থাকুক না কেন।
তো এই ছিল ঠাকুরের বেঙ্গল ডেভেলপমেন্ট প্রজেক্ট, যাকে বলা যায়। 1942 সনে ঠাকুর এই কথাটাই বলেন। আর এরপর এই প্রজেক্টটা আপনি দেখতে পাচ্ছেন, যেখানে একটা সৎসঙ্গ কেন্দ্র, একটা থানা, আর তার পাশে কৃষির জমি, এরকম একটি পরিকল্পনা ঠাকুরের ছিল। ঠাকুর বলল, এতে কিন্তু শুধু বাংলার ডেভেলপমেন্ট হবে না, বাংলা হয়ে দাঁড়াবে একটি উদাহরণের মতো, আর সারা ভারতের ডেভেলপমেন্ট হবে। এর পরবর্তী যে ঠাকুরের প্রজেক্ট, সেটি হচ্ছে হিন্দ রিহ্যাবিলিটেশন কোম্পানি। এটি ঠাকুর 1946 সালে, এই কথাটি আলোচনা প্রসঙ্গে এটার বর্ণনা দেওয়া আছে। আলোচনা প্রসঙ্গে নবম খণ্ড, 9 জুন 1946। একটা বৃত্তাকার কলোনি ঠাকুর এই হিন্দ রিহ্যাবিলিটেশন কোম্পানির মাধ্যম দিয়ে 1.5 কোটি লোকের রোজগারের ব্যবস্থা করার চেষ্টা করেছিলেন ঠাকুর। এটি শুরু হওয়ার কথা ঠাকুর বলেছিলেন যে বাংলা মগধ সীমানায়, অর্থাৎ বেঙ্গল বিহার বর্ডারে। এরকম হাজার হাজার কলোনি ঠাকুর তৈরি করতে চেয়েছিলেন। ভাবতে পারছেন, 1.5 কোটি লোকের রোজগার, এরকম 500 বিঘা জমি থাকবে, এরকম বৃত্তাকার, তার পাশে সেই কোম্পানি বাড়ি করে দিবে মানুষের জন্য। আর এই প্রজেক্টের মাধ্যমে ঠাকুর ভারতবর্ষের যে বিভিন্ন হিন্দু মুসলমান যে পপুলেশন আছে, আবাদি আছে, তাকে ভারতবর্ষের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট কীভাবে করা যায়, সেই চেষ্টা ঠাকুর করেছিলেন। এখানে আমি পড়ে শোনাচ্ছি আপনাকে কি বলা রয়েছে। সেই ঠাকুর কেষ্টদার কাছে জিজ্ঞাসা করলেন, আজ কাগজের কি খবর? কেষ্টদা সংক্ষেপে খবরগুলি মুখে মুখে বললেন, অবস্থা ভালো বলে মনে হয় না। ভালো মন্দ যা হোক বা না হোক, এখন থেকে চেষ্টা করে একটি রিহ্যাবিলিটেশন কোম্পানি, পুনর্বাসন সংস্থা করতে পারলে ভালো হয়। 1.5 কোটি লোকের বাসস্থান ও জীবিকার ব্যবস্থা করতে হয়। কোম্পানির খরচে বাড়ি করে ভাড়া দিতে হয়। কয়েক বছর পর বাড়িটি যে ভাড়া নিয়েছে তার হয়ে যাবে। অবশ্য কতগুলি শর্ত থাকবে। বাড়ি আর চাষের জমি দুটোরই ব্যবস্থা করতে হবে। লাইনকে লাইন ঠিক করে ফেলতে হবে। বঙ্গ মগধ সীমানা থেকে শুরু করে এগিয়ে যেতে হবে। সার্কুলার কলোনি, বৃত্তাকার উপনিবেশ হবে। এর মধ্যে জায়গায় জায়গায় ক্ষাত্র বীর্য সম্পন্ন মানুষ এনে বসাতে হবে, অর্থাৎ যাদের ক্ষত্রিয়র গুণ আছে। কয়েকটি ফল বেছে নিয়ে হাইড্রো ইলেকট্রিক ও নানা রকম ইন্ডাস্ট্রি করতে হয়। সার্কুলার রোড করে ট্রাম, বাস ইত্যাদি দিয়ে জায়গাটি ঘিরে ফেলতে হয়। কোম্পানির নাম দেওয়া হয় হিন্দ রিহ্যাবিলিটেশন কোম্পানি। কেষ্টদা প্রশ্ন করলেন, পরিকল্পনাটিকে বাস্তব রূপ দিতে গেলে অনেক কিছু ভাববার ও করার আছে শশী ঠাকুর। তা না হলে কি হয়? না করলে পরিকল্পনাই থেকে যায়। অবস্থা কিছু দিন ঘোরালো হয়ে উঠছে। মান, ইজ্জত, সত্তা সব যেতে বসেছে। এখনও কোমর বেঁধে লাগেন। কাশীনাথদা জিজ্ঞাসা করলেন, বাড়ি জায়গা জমি যদি কোম্পানির হয়, বরাবর ভাড়া দিয়ে থাকে, তাহলে কেমন হয়? অর্থাৎ কাশীনাথদা জিজ্ঞেস করলেন যে বাড়ি যদি আমরা তাদের নামে না করে দিই, কিছু বছর বাদে আমরা আজীবন তাদের কাছ থেকে ভাড়া নিয়ে গেলাম। শশী ঠাকুর উত্তর দিলেন, সেটা হোটেলের বাস করার মতো হয়। তাতে বাড়ি ও জমির উন্নতি করার প্রচেষ্টা থাকে না। বাড়ি ও জমির উন্নতি করার প্রচেষ্টা থাকে না। বাড়াবার অধিকার আছে, বিক্রয় করার অধিকার নেই। অর্থাৎ তারা বাড়াতে পারে কিন্তু বিক্রি করতে পারবে না, এমনটা মন্দ নয়। দানের অধিকার থাকলেও অবাঞ্ছনীয় লোককে দান করা চলবে না। এমন ব্যবস্থা করতে হয় যাতে বিকামিং অর্থাৎ বৃদ্ধির পথ খোলা থাকে, ডিটোরিয়েশন অপকর্ষের পথ যথাসম্ভব বন্ধ হয়ে যায়। এত সুন্দর ঠাকুরের পরিকল্পনা যে এটাকে ভাড়া দিবে, আবার তারা কিন্তু কাউকে সেটা বিক্রি করতে পারবে না, তারা বাড়াতে পারবে, এবং দান করতে গেলেও সেটা বুঝে শুনে করতে হবে। এরকম বিভিন্ন ঠাকুর কলোনি করতে চেয়েছিলেন। যেই সব জায়গায় হিন্দুদের আবাদি কম, পপুলেশন কম, সেইখানে হিন্দুদেরকে নিয়ে আসে কি করে তাদেরকে বসানো যায়, সেই চেষ্টা ঠাকুরের ছিল। ঠাকুর কিন্তু বিভিন্ন
বিশিষ্ট লোকদেরকে ঠাকুর বলেছিলেন যে ভারত আর পাকিস্তানের পার্টিশন কী করে আটকানো যায়। যেমন শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি বিজেপির ফাউন্ডার হলেন পরে, ওনাকে ঠাকুর বলেছিলেন যে আপনারা হিন্দু মহাসভা করতে যেন না, আপনার আর্য মহাসভা করেন। আর আর্য মহাসভা করলে এটা জানবেন যে মুসলমানরাও আর্যদেরই অংশ। আর আপনারা প্রফেট মোহাম্মদকে আপনাদের প্রফেট বলে মান্যতা দিবেন। এতে মুসলমানরা যদি মুসলমান লীগ করতে যায়, তাহলে আপনারা ওদের কাছে একথা তুলে ধরতে পারবেন যে প্রফেট মোহাম্মদ কেবল মুসলমানদের জন্যই আসেননি, প্রফেট মোহাম্মদ এসেছেন সারা বিশ্বের জন্য। আর আপনারা ওনাদের উপর 100টা কেস করে দিতে পারবেন। ঠাকুর বলেছেন প্রতিটি স্কুল কলেজে যাতে গীতা আর কোরআন দুটোই একসাথে পাঠ করা হোক। এগুলো না হওয়ার ফলে ঠাকুর কিন্তু হার মেনে যায়নি। ঠাকুর এই হিন্দ রিহ্যাবিলিটেশন কোম্পানির প্রকল্প ঠাকুর চেষ্টা করেছিলেন, নিজেও সেখানে নেমেছিলেন, কিন্তু বাস্তবায়িত করে উঠতে পারলেন না, মানুষের সমর্থন পায়নি। আর এর জন্য ঠাকুর 25,000 এমন দীক্ষিত চেয়েছিলেন যারা প্রতিদিন 5 টাকা করে অর্ঘ্য দিবে। আলোচনা প্রসঙ্গ নবম খণ্ড 9 জুন 1946-এ হিন্দ রিহ্যাবিলিটেশন কোম্পানির কথা প্রথমবার ঠাকুর উল্লেখ করলেন। 9 জুন 1946 এবং 27 জুন 1946-এ ঠাকুর বলছেন প্রতি উর্জনা নিয়ে মাঙ্গলিক অভিসারে আদর্শ প্রতিষ্ঠার জন্য 25,000 লোক রোজ 5 টাকা করে যদি অর্ঘ্য দিতে দেয়, তা দিয়ে বিরাটভাবে পরমপিতার কাজের প্রসার করা যায়। তার ভিতর দিয়ে ঈপ্সিত অনেক কিছুই গজিয়ে ওঠে। সব কথা আগে বলা ভালো না, সেই লোকগুলি খুঁজে বের করুন তো। প্রফেসর সিং বললেন আমি সাধারণ মানুষ। শ্রী ঠাকুর বললেন মানুষ সাধারণ থাকে ততদিন যতদিন সে নিজের ধান্দায় ঘোরে। আর সেই মানুষ অসাধারণ মানুষ হয়ে ওঠে যখন সে পরমপিতার জঙ্গল বোয়াটাকেই নিজের কর্ম একমাত্র স্বার্থ করে নেয়। আর যে বঙ্গল মগধ পরিকল্পনার কথা বলেছি তা তাড়াতাড়ি করা লাগে। বাংলা বিহারের সঙ্গমস্থলে স্বাস্থ্যকর স্থান কয়েক হাজার বিঘা জমি নিয়ে কলোনি, ইউনিভার্সিটি, কৃষি, শিল্প, হাসপাতাল, ডিসপেন্সারি ইত্যাদি করলে বেশ হয়। এটি ছিল ঠাকুরের হিন্দ রিহ্যাবিলিটেশন কোম্পানির প্রজেক্ট, যেটি বাস্তবায়িত হলো না। আরেকটি প্রসঙ্গ এখানে উল্লেখযোগ্য। 1942 সনে ঠাকুরের কাছে একজন গুরুভাই এলেন নোয়াখালী থেকে। ঠাকুর ওনাকে বললেন, কিছু অংশ আমি পড়ে শোনাচ্ছি, তাছাড়া খাত্র প্রতিভা সম্পন্ন একদল যদি মোতায়েন থাকে, তারা চাষবাস করা, অনাবাদি জমিকে আবাদযোগ্য করা, রাস্তা বাঁধা, আল বেঁধে দেওয়া, পুকুর কাটা, খাল কাটা, জঙ্গল সাফ করা, শিল্পকার্যাদি করা, লাঠি ছোড়া, মুষ্টিযুদ্ধ, জুজুৎসু ইত্যাদি শেখা ও শেখানো, পাহারা দেওয়া ইত্যাদি, অর্থাৎ একথায় যুগপৎ, কৃষি, শিল্প, স্বাস্থ্য ও নিরাপত্তা, এই চতুরঙ্গ নিয়ে থাকতে পারে। 1942 সনে ঠাকুর বলেছিলেন যে এরকম কিছু সংখ্যক লোক নিয়ে চেষ্টা শুরু করো আর লোকের সংখ্যা বাড়িয়ে যেতে থাকো। ঠাকুর বললেন যদি মানুষ জানে যে অপকর্ম করলে তার পিছনে 1000টা লাঠি মোতায়েন আছে, তাহলে কিন্তু অপকর্ম করার সাহসই পাবেন না। আর আমরা জানি যে নোয়াখালীতে সেই 1946 কি 47 সনের বিশাল বড় একটি দাঙ্গা হলো। ঠাকুর কিন্তু 42 সনেই এই কথা বলে দিয়েছেন যে লাঠি ছোড়া, মুষ্টিযুদ্ধ, জুজুৎসু ইত্যাদি শেখানোর কথা। ঠাকুর কিন্তু মিলিটারি ট্রেনিং দেওয়ার কথাও বলেছিলেন। ঠাকুর প্রত্যেকটি জেলায় একটি করে ব্যায়ামাগার অর্থাৎ জিম, সে কথা ঠাকুর বলেছিলেন। একথা মানুষের সামনে আমরা তুলে ধরতে পারি না। ইতিহাসের কোন একটি পাতায় মনে হয় যে সেগুলো লুকিয়ে রয়েছে। এরপরে ঠাকুর জমিদারি সিস্টেমটাকে আবার করে প্রতিষ্ঠা করার কথা বলেছিলেন। ঠাকুর বলেছিলেন যে একজন ভালো জমিদার একটি সমাজের অভিভাবকের মতো হয়।
সে মানুষগুলোকে কিন্তু যত্ন করে রাখে। আর আমরা যদি জমিদারি সিস্টেমটাকে তুলে দিই, তাতে সেই জমিদারের যত ক্ষতি হবে তার চাইতে বেশি বেশি ক্ষতি সেই লোকগুলোর হবে। আজকে আমরা যদি ভেবে দেখি, এই জমিদারি সিস্টেম যদি থাকতো, তাহলে বিভিন্ন সরকারি কাজ যেখানে আমাদের চক্কর কাটতে হয় সাধারণত, সেইগুলো কিন্তু ওই জমিদারের মাধ্যমেই অনেক ক্ষেত্রে হয়ে যেত। যেমন পাসপোর্ট তৈরি করা, আধার কার্ড তৈরি করা। আমরা কিছু সময় আগে দেখলাম যে এসআইআরের একটি ইন্সপেকশন হলো, কাতারে কাতারে লোকদেরকে কিন্তু সেখানে হেনস্থ হতে হলো। সেটা একটি ঝামেলার ব্যাপার ছিল। জমিদারি সিস্টেম থাকলে এইসব জিনিস হয় না। বাইরের থেকে লোক এসে সেই জায়গায় ইনফিলট্রেট করতে পারে না সহজে। ঠাকুর এই কথাও বললেন, সরকারের যদি কোনো ভুল নীতি থাকে, সেই জমিদার সরকার আর মানুষের মাঝখানে একটি শক অ্যাবজর্বারের মতো কাজ করবে। অর্থাৎ শক অ্যাবজর্বার আমরা গাড়ির নিচে দেখতে পাই, যে কোনো গাড়ি, বাস, কার বা যে কোনো, সেটা স্কুটার হোক বা যা কিছু, সেই শক অ্যাবজর্বারের কাজ কি? সেটা ঝাঁকুনি কম করে। সরকারের কোনো ভুল নীতি সেটাকে কত দূর অবধি সেটাকে অ্যাপ্লাই করতে হবে, এই স্বাধীনতাটা থাকতো সেই জমিদারের কাছে। তারা চাইলে সেই নীতিটাকে পুরোপুরিভাবে তারা অ্যাপ্লাই করতে পারতো বা সেটাকে নাও করতে পারতো। এই স্বাধীনতা কিন্তু তাদের কাছে থাকতো। আমি একটি জমিদার ঋত্বিকের সাথে আমার পরিচয় হয়েছিল ফোনের মাধ্যমে। বছরখানিক আগে উনি গত হয়েছেন। ওনার নাম শ্রদ্ধেয় মাইকেল ঘোষ কাকু। আমি দেখেছি ওনার জীবনে কোনো প্রত্যাশা ছিল না। শেষ জীবনে উনি কিন্তু ধন বেশি নিজের জন্য কিন্তু বেশি ধন সঞ্চয় করতে পারেনি। উনি লোকের জন্য যথাসর্বস্ব করেছে এবং 16 বছর বয়সে উনি ঠাকুরের কাছে স্বস্তিনী মন্ত্র পান স্বপ্নে। উনি স্বপ্ন দেখলেন, ঠাকুর এসে ওনাকে বলছেন, মাইকেল দা চলেন, একটি জায়গায় নিমন্ত্রণ আছে, সেখানে নিমন্ত্রণ খেতে যাব। সেখানে গিয়ে দেখলেন যে বিশাল বড় একটি টেবিল, সেখানে মাছ, মাংস ইত্যাদি সমস্ত কিছু ভোগের বস্তু রাখা আছে। ঠাকুর সেখানে গিয়ে বসলেন। মাইকেল কাকু সেখানে বসতে যেতে গিয়ে ঠাকুর বললেন, সেখানকার যে মানুষজন ছিল তাদেরকে বললেন, ও এখানে খাবে না, ওর জন্য একটি আলাদা টেবিল করে দাও, সেখানে ওকে নিরামিষ আহার দাও। ঠাকুর মাইকেল কাকুর দিকে তাকিয়ে বললেন, এসব আমি খেতে পারি, তুমি খেতে পারো না। মাইকেল কাকু একটি পাশের টেবিলে গিয়ে বসলেন, সেখানে ওনাকে নিরামিষ ভোজন দেওয়া হলো। উনি তৃপ্তি করে খেলেন সেগুলো। খাওয়ার পর ঠাকুর বললেন, চলো এখন একটি জায়গায় যাব। ঠাকুর ওনাকে একটি মাঠে নিয়ে গেলেন। সেখানে একটি গাছের নিচে বসলেন। সেখানে বৃত্তাকার একটি সার্কেল মাটি দিয়ে এঁকে দিলেন ঠাকুর। তার মধ্যে একটি ধূপকাঠি জ্বালালেন, দুটো ট্রায়াঙ্গেল বানালেন। সেই ট্রায়াঙ্গেলটি সম্ভবত আমাদের কুণ্ডলিনী শক্তির একটি জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন, সেটা সেভাবে এঁকে বানালেন এবং ওনাকে স্বস্তিনী মন্ত্র দিলেন। উনি একজন ঋত্বিক ছিলেন। আর ওনাকে দেখেই আমার ঠাকুরের এই প্রসঙ্গটা মনে পড়লো যে ঠাকুর জমিদারি সিস্টেমের কথা বলেছিলেন, আর উনি ছিলেন সেই জমিদার পরিবারের এক ছাওয়াল। শেষ জীবনে ওনার কোনো প্রত্যাশা ছিল না। আমাকে একটি সময় উনি বলেছিলেন, সুজয়, আমি আর তোমার কাকিমা তোমার সাথে এসে থাকব, তোমার দুটি বাহু হয়ে কাজ করব, ঠাকুরের কাজ করব। তুমি শুধু আমাকে দুবেলা একটু খেতে দিও আর ওষুধপত্র যা হয় সেটি দিও। এই কথা শুনে আমার খুব ভালো লেগেছিল। আমি কোনো প্রতিক্রিয়া সেখানে জানাইনি। যাই হোক, উনি আমাদেরকে ছেলে গত হয়েছেন বছর খানিক আগে। এইটি ছিল ঠাকুরের জমিদারি সিস্টেমটাকে কী করে আবার প্রতিষ্ঠা করা যায় সেই চিন্তা, কিন্তু সেটাও বাস্তবায়িত হলো না। ঠাকুর ভারতবর্ষের মধ্যে প্রোগ্রেসিভ মুড সৃষ্টি করার কথা বলেছিলেন। নিউজ পেপার, থিয়েটার, মিডিয়া পাবলিকেশনের মাধ্যমে ঠাকুর চেয়েছিলেন কৃষ্টি, বিবাহ সংস্কার, ধর্ম এইসব নিয়ে যাতে দেশের মধ্যে একটি আলোচনা ছড়িয়ে পড়ে। আজকে আমরা দেখছি সোশ্যাল মিডিয়া। ঠাকুর যদি আজকে আমাদের মধ্যে থাকতেন, নিশ্চয়ই বলতেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশের মধ্যে একটি আলোড়ন সৃষ্টি করে দাও। ঠাকুর একটি নিজস্ব নিউজ পেপার চেয়েছিলেন সৎসঙ্গর,
সেটি হতে পারল না। বিভিন্ন সময় বিভিন্ন লোককে বলেছিলেন। পরবর্তীতে ঠাকুর বলেছিলেন ঠিক আছে নিউজ পেপার না হোক, একটি পৃষ্ঠা যাতে হোক, সেটিও হতে পারল না। এই ক্ষেত্রে বালকৃষ্ণ কপুরদা এগিয়ে এসেছিলেন। উনি ঠাকুরকে একটি সময় রলস রয় গাড়ি গিফট করেছিলেন। রলস রয় গাড়ির খুব দাম, আজকের দিনে সেটি কয়েক কোটি টাকা দাম, কিন্তু এটি বাস্তবায়িত করা গেল না। আমরা শুনেছি শান্ডিল্য ইউনিভার্সিটির কথা, সেটাও কিন্তু বাস্তবায়িত করা গেল না। শান্ডিল্য ইউনিভার্সিটির প্ল্যান পর্যন্ত তৈরি হয়ে গিয়েছিল। আমি কিছুক্ষণ বাদে আমি আপনাকে সেই প্ল্যানটি দেখাচ্ছি। বালকৃষ্ণ কপুরদা একটি নিজের লেখা বই মাই এক্সপিরিয়েন্স উইথ এ লিভিং গড, সেটির মধ্যে এর বর্ণনা দিয়েছেন। পরবর্তীতে তপোবন ইউনিভার্সিটি, বৈশিষ্ট্য ইউনিভার্সিটি, ভারতবাজ ইউনিভার্সিটি, কাশ্যপ ইউনিভার্সিটি, প্রত্যেকটি ঋষির নামে এক একটি যাতে ইউনিভার্সিটি হয়, সেই চেষ্টাও ঠাকুর করেছিলেন, সেই ইচ্ছাও ঠাকুর প্রকাশ করেছিলেন, হয়ে উঠল না। ম্যারেজ রিফর্ম, এডুকেশন রিফর্ম, এসব নিয়ে ঠাকুর অনেক কথা বলেছিলেন। শেষে ভগবদ্গীতার একটি কথা ঠাকুর যেটা বিভিন্ন জায়গায় বলেছেন, আলোচনা প্রসঙ্গে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, সেটি হচ্ছে ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যাসাধ্যাত্মা চেতসা নিরাশী নির্মম ভূতবা যুদ্ধস্য বিগতজ্বর। অর্থাৎ নিরাশী নির্মম হয়ে কাজ করে যাও। অর্জুনকে এই কথা শ্রীকৃষ্ণ বলেছিলেন, ঠাকুরও সে কথা বললেন যে তোমরা নিরাশী নির্মম হয়ে কাজ করে যাও, নিরাশী নির্মম হয়ে কাজ করে যাও, কিন্তু মানুষ সেটা বুঝল না। ঠাকুরের এই জন্য সুন্দর সুন্দর পরিকল্পনাগুলো কিন্তু বাস্তবায়িত হলো না। আমি যে শান্ডিল্য ইউনিভার্সিটির প্ল্যানের কথা বললাম, সেটি এই যে বইটি আছে মাই এক্সপিরিয়েন্স উইথ এ লিভিং গড, এটি 2010 সালে দিল্লি মন্দিরে এটা প্রকাশিত হয়, সেখানে রিলিজ হয়। আর এখানে সেই প্ল্যানটি পর্যন্ত দেওয়া আছে শান্ডিল্য ইউনিভার্সিটির। বালকৃষ্ণ কপুরদা এই বইটা লেখেন, যিনি ঠাকুরকে রলস রয় গাড়ি গিফট করেছিলেন। উনি কিন্তু সমর্থনের জন্য এগিয়ে এসেছিলেন, কিন্তু তথাপিও বাস্তবায়িত হলো না। ঠাকুর কিন্তু ভবিষ্যতের জন্য সতর্কবার্তা আমাদের দিয়ে গেলেন যে ঠাকুরের যেই কাজগুলো করলাম না, যে কথাগুলি আমি বিশেষ জোরের সাথে বললাম, তোমরা বিশেষ শৈথিল্যর সাথে সেগুলি অবজ্ঞা করলে এরপর তোমরা থাকবে কি না সন্দেহ। ঠাকুর কিন্তু ভবিষ্যতের তৃতীয় বিশ্বযুদ্ধের কথাও কিন্তু বলে গেলেন, আর মানুষকে সতর্ক করে গেলেন যে তোমরা যদি আমাকে কেন্দ্র করে না চলো, আমার সেই কথাগুলো, আমি যে কথাগুলো বিশেষ জোরের সাথে বললাম, বিশেষ শৈথিল্যর সাথে তোমরা অবজ্ঞা করলে। ঠাকুর একটি জায়গায় বলেছেন, ইষ্ট কাজের প্রতিকূল হলে ছেলে ছেলে নয়, বন্ধুবান্ধব নয়, স্ত্রী নয়, কেউই নয়, এমন নিরাশী নির্মম হয়ে যদি তুমি নেমেছ, তবেই তুমি প্রথম পা ফেলেছ। তো আজকে আমার সময় শেষ হয়ে এসছে। আমি ঠাকুরের বিভিন্ন কথা আছে, সম্ভবত অন্য একটি সময় এগুলো আপনাদের কাছে তুলে ধরবো। আজকে আমি সকলের মঙ্গল কামনা জানিয়ে সকলকে আমি জয়গুরু দিচ্ছি। জয়গুরু দাদা, জয়গুরু। জয়গুরু। জয়গুরু, জয়গুরু। আর যদি কিছু বলার থাকে আপনি 10 মিনিট বলুন। আজকে দিনের জন্য 10টা মিনিট এক্সটেনশন করা হলো। আজ্ঞে দাদা। তো ঠাকুরের ছিল এটি শান্ডিল্য ইউনিভার্সিটির প্রজেক্ট। ঠাকুর, আমরা যে জানি তপোবন বিদ্যালয়, ঠাকুর কিন্তু চেয়েছিলেন যে তপোবন বিদ্যালয় যাতে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়, সেই ইচ্ছাও কিন্তু ঠাকুরের ছিল, সেটাও কিন্তু বাস্তবায়িত হতে পারল না। তপোবন বিদ্যালয়তে, সেই স্কুলে, সেইখানে গাছের নিচে যেখানে ক্যালকুলাস শেখানো হতো, সেইখানে 6 বছরের একটি কোর্সকে ঠাকুর সেটাকে ছোট করে 3 বছরের কোর্স করে দিলেন। এবং সেইখানে ছাত্ররা যারা পড়তেন তাদের মধ্যে গ্রামের মহিলারা, দাদারা সেখানে কিন্তু পড়তেন। যেমন কি সেইখানে পড়ার সময় সেই অধ্যাপক, ওনার নাম আমার মনে পড়ছে না, উনি একটি মাকে পারপেন্ডিকুলার কি হয় সেটা বোঝাতে চেষ্টা করেছেন। পারপেন্ডিকুলার উনি বোঝাতে পারছেন না, অনেক চেষ্টা করলেন, ঠাকুরের কাছে এলেন। ঠাকুর সেটা মাটাকে বললেন, আচ্ছা শিলনোড়া দেখেছিস? ওই শিলনোড়ার উপরে যে ওই নড়াটাকে যে দাঁড় করিয়ে রাখা হয়, সেটাকেই বলে পারপেন্ডিকুলার। মাটি কিন্তু বুঝে গেলেন। এইভাবেই ঠাকুর প্রেরণা দিতেন।
এবং সেই স্কুলে পড়ে 6 বছরের কোর্স 3 বছরে পড়ে মানুষ কিন্তু সেই আইএ পাস অর্থাৎ ম্যাট্রিক সমতুল্য পরীক্ষা সেখানে কিন্তু সকলেই উত্তীর্ণ হলো। তো এটি ঠাকুরের একটি অ্যাচিভমেন্ট বলা যায়। সেই তপবন স্কুল কিন্তু পরবর্তীতে ঠাকুর চেয়েছিলেন যে একটি ইউনিভার্সিটিতে রূপান্তরিত হোক, কিন্তু সেটা কতদূর হলো সেটা আমরা আজ জানি না। ঠাকুরের যে মিশন পৃথিবীতে কী করে আমরা ছড়িয়ে দিতে পারি সেই চেষ্টা কিন্তু আমাদেরকে করে যেতে হবে। ঠাকুর ভবিষ্যতের ইঙ্গিত করে কিছু সতর্কবার্তা আমাদের দিয়ে গেলেন। ঠাকুর বাইবেলের একটা প্রসঙ্গ তুলে বললেন, "There will be Armageddon. No one will be time wreck if impressed with the holy name. Then vultures will also come. He himself will move, concealing himself as if like a thief." এই আর্মাগেডনের কথা ঠাকুর বলে গেলেন যে তৃতীয় বিশ্বযুদ্ধের একটি ইঙ্গিত। ঠাকুর বললেন যে একটি এমন সময় আসবে যেখানে এক মুঠ সোনা দিয়ে এক মুঠ চাল তোমরা পাবে না। আর অনেক কিছু ঠাকুরের সেরকম সতর্কবার্তা আছে যেটা শুনলে মন শিউরে ওঠে। ঠাকুর আসামে একটি শঙ্করদেবের মন্দির করার কথা বলেছিলেন। ঠাকুর চেয়েছিলেন সেখানে একটি শঙ্করদেবের মূর্তি হবে, আর শুধু শঙ্করদেবের নয়, সেখানে বিভিন্ন মহাপুরুষ রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু তাদেরও কিন্তু বিগ্রহ থাকবে। খুব সুন্দর ঠাকুরের ইচ্ছা, সেটিও কিন্তু বাস্তবায়িত হলো না। আর আমরা যে এই হিন্দ রিহ্যাবিলিটেশন কোম্পানি দেখলাম, সেই পরিকল্পনা যদি বাস্তবায়িত হতো আজকে সম্ভবত আমাদেরকে কাউকে প্রাইভেট চাকরি করতে হতো না। আজকে যে দুরবস্থার মধ্যে ভারত পড়েছে আর আজকে যে বিশ্বের যা অবস্থা, ঠাকুর বললেন তুমি তোমার নিজের দশ ও দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। সেই জন্য আজকে বিশ্বের বিভিন্ন জায়গায় যা ঘটছে তা থেকে নিজেকে বঞ্চিত রাখলে হবে না। ইসরায়েল প্যালেস্টিনে যা যুদ্ধ ঘটছে, রাশিয়া ইউক্রেনে যা হচ্ছে, সেটা নিয়ে কিন্তু আমরা চিন্তা করি না। আমরা ভাবি আমরা বেশ আনন্দে আছি। ঠাকুর বললেন তোমার হৃদয়ে তোমার শরীরে যতক্ষণ পর্যন্ত ব্যথা লাগে, তুমি একটি পিপলিকারও ব্যথা নিরাকরণের দিকে চেষ্টা রাখো, নইতে তোমার চাইতে আর হীন কেউ নয়। তো এই যে একটি পিপলিকারও ব্যথা নিরাকরণের দিকে চেষ্টা রাখার কথা বললেন, আমরা সেটা ধরে নিই যে আমরা চলাফেরার মধ্যে একটি পিঁপড়াও মারব না, কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্তে যে লোকক্ষয় হচ্ছে তার দিকে কিন্তু ঠাকুর নজর দিতে বলেছিলেন। সেই দিকে কিন্তু আমাদের নজর দেওয়া হচ্ছে না। আমি 1.5 বছর আগে চাকরি ছেড়ে এই প্রকল্পতে নামি। সেখানে পেহেলগাঁওয়ে আর সম্ভবত কাশ্মীরের একটি জায়গায় একটা টেররিস্ট অ্যাটাক হয়। সেখানে ভারত আর পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধর পরিকল্পনা চলছিল। আমি একটি ইউটিউব চ্যানেলে গিয়ে সেখানে আমি আর আমার যে মনোভাব সেটা প্রকাশ করি। ঠাকুর একটি জায়গায় বলেছেন যে নিজের ক্ষতি না করে অন্যের ক্ষতি করা যায় না। আমরা যদি আজকে ভাবি যে পাকিস্তানের উপরে অ্যাটাক করে দেব, তার ক্ষতি করে দেব, কিন্তু তার আগে আমাদের নিজের ক্ষতির জন্য প্রস্তুত থাকতে হবে। এই কথা কিন্তু শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বলেছেন যে তুমি প্রতিশোধ নিতে যেও না, তুমি দুর্যোধনকে ক্ষমা করে দাও, আর তোমার ক্ষমাই ওর বিধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। দ্রৌপদী সে কথা বুঝল না। দ্রৌপদী প্রতিশোধের জন্য সে আপ্রাণ হয়ে উঠল। শ্রীকৃষ্ণ কিন্তু ওনাকে সতর্ক করল, তুমি যদি ধৃতরাষ্ট্রের সব সন্তানকে মারতে চাও, তোমার সন্তানও কিন্তু রক্ষা পাবে না। আর পরবর্তীতে কিন্তু তাই ঘটল, ওনার কিন্তু সব সন্তানরা মারা গেলেন। এই জন্য ঠাকুরের একটি কথা আছে, ইষ্ট নাই নেতা যে জমের দালাল কিন্তু সে। আমরা যদি দেখি কোনো একটি নেতা খুব ভালো নেতা, সে যতই ভালো হোক, তার জীবনে যদি ইষ্ট নাই, সে ভালো করতে গিয়েও ভুলবশত লোকের অপকর্ম করে বসে, অনেক লোকের প্রাণহানি হয় তাতে। এই জন্য ঠাকুরের কথাগুলি আমরা অবিকৃতভাবে কি করে দেশ দুনিয়ায় পৌঁছে দিতে পারি, ঠাকুরের এটি ইচ্ছা ছিল, আমার কথাগুলি অবিকৃতভাবে মানুষের কাছে পৌঁছে দাও। আমি যদি কোনো কথা তোমার কানে ফিস ফিস করে বলি, তুমি মেক্কায় দাঁড়িয়ে সেটাকে চিৎকার করে সবার সামনে বলবে।
এই জন্য আমি 1.5 বছর আগে চাকরি ছেড়ে ঠাকুরের একটি ওয়েবসাইট বানালাম। আমার সেরকম কোনো পরিকল্পনা ছিল না, আমি নিজের জন্য ঠাকুরের বই পড়া শুরু করি, সেটা এআই এর মাধ্যমে আমি বইগুলোকে ট্রান্সলেট করি। আমি দেখলাম যে আমি ওয়েবসাইট বানালে মানুষ উপকৃত হবে, ওয়েবসাইট বানালাম। ওয়েবসাইট বানিয়ে দেখলাম যে মানুষ কিন্তু তার দিকে কোনো নজর নেই, বই পড়ার কোনো নেশা নেই মানুষের। সেই জন্য আমি একটি অনলাইন সৎসঙ্গর সাথে যুক্ত হলাম। আমি জানি না যে এত সুন্দর অনলাইন সৎসঙ্গ হয়। সেখানে 2 মাস আগে 17ই মে আমি একটি ইষ্ট প্রসঙ্গ করতে পারি, সুযোগ পাই। সেখানে খুব একটা ঠিকমতো বলতে পারছিলাম না, কিন্তু সেখান থেকে আমার যাত্রা শুরু হলো। আমি চেষ্টা করে গেলাম যে ঠাকুর যে আমার জন্য যে রাস্তা খুলে দিল সে রাস্তায় এগিয়ে যাব। ইষ্ট প্রসঙ্গ করতে করতে আজকে দেখলাম যে বিভিন্ন অনলাইন সৎসঙ্গ হচ্ছে। এটিকে কি করে একটি মঞ্চে নিয়ে আসতে পারি, তার জন্য একটি মোবাইল অ্যাপ বানানোর এখন পরিকল্পনা চলছে। এই যে একের পর একটি চিন্তা মাথায় আসছে, এইগুলো কিন্তু পরমপিতাই যোগান দিচ্ছেন। আমি একটি বাণী পড়েছি চলার সাথীতে, তুমি জগতে প্লাবনের মতো ঢলিয়া পড়ো, সেবা উদ্দাম জীবন ও বৃদ্ধিকে লইয়া, বেষ্টি ও সমষ্টিতে তোমার আদর্শকে প্রতিষ্ঠা করিয়া, জয় যশ ও গৌরবের সহিত। আর নারী যদি চায় তোমাকে, তবে ছুটুক সে তার মঙ্গল, শঙ্খ নিনাদে সপ্রাণ মুখরিত করিয়া তোমার দিকে, কিন্তু সাবধান চেও না তুমি তা। এই কথা নিয়ে আমি সবসময় ভাবতাম যে ঠাকুর বললেন তুমি জগতে প্লাবনের মতো ঢলিয়া পড়ো, কিন্তু কিভাবে প্লাবনের মতো কিভাবে ঢলিয়া পড়বো, তার উপায়টা কি, রাস্তাটা কি, কোন দিক দিয়ে নামবো কাজে? আমি কি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে ঠাকুরের প্রচার করব? আমি ঠাকুরকে প্রশ্ন জানালাম। কিছুদিন বাদেই তার উত্তরটি পেলাম চলার সাথেই বাণী সংখ্যা 2-এ। তুমি জানো বা না জানো, পারো বা না পারো, তোমার চেষ্টার ক্রমাগতি অটুট অব্যাহত থাক। সিদ্ধির পথ খুঁজিয়া লাও, কৃতার্থ হইবে, কৃতকার্যতা আসিবে। আর তোমার প্রতিষ্ঠা তোমার আদর্শকে প্রতিষ্ঠিত করিবে, নিশ্চয়ই জানিও। ঠাকুর কিন্তু এখানে বলে দিলেন যে তুমি জানো বা না জানো, পারো বা না পারো, তুমি চেষ্টা করে যাও, সিদ্ধির পথ তুমি খুঁজে বের করবেই। আর এখানে বললেন যে তোমার প্রতিষ্ঠা তোমার আদর্শকে প্রতিষ্ঠিত করিবে। আজকে এখানকার মতো আপনারা আমাকে সুযোগ দিলেন ঠাকুরের কিছু কথা নিবেদন জানানোর, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি পরমপিতার রাচল চরণে সকলের মঙ্গল কামনা জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে আমি বিরাম দিচ্ছি। সকলকে জয় গুরু, জয় গুরু দাদা। জয় গুরু সুজয় দাদা, জয় গুরু। অপূর্ব, অপূর্ব শুধু নয়, অসাধারণ।